শুরু করছি 3টে 3 মিনিট 3 খবর। আর আমি শুভদীপ আপনাদের যে খবর জানাবো 25এই 26-এর দামামা। আলিপুরদুয়ার দুর্গাপুরের পর এবার দমদমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই জানাবো আপনাদের। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি আপনাদেরকে জানাবো আধার কার্ডে এবার সুপ্রিম শিলমোহর পড়ল। ভোটার কার্ডে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড দেখিয়েও তা করা যাবে বলেছে সুপ্রিম কোর্ট। আমি সৈকত যে খবরের দিকে নজর রাখবো, বাংলা সফরের আগেই মোদির মুখে অনুপ্রবেশ প্রসঙ্গ। বিহারে গিয়ে অনুপ্রবেশ অস্ত্রের শান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মুখে এবার নতুন মিশনের কথা। হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন শুরু করতে চায় সরকার। মিশনের মাধ্যমে বের করে দেওয়া হবে অনুপ্রবেশকারীদের। দেশ থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার পক্ষে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। देश में घुसपैठियों की बढ़ती संख्या चिंता का विषय है। खतरा बिहार पर भी है। सीमावर्ती जिलों में तेजी से डेमोग्राफी बदल रही है। देश का भविष्य घुसपैठियों को नहीं तय करने देंगे, युवाओं के रोजगार नहीं छीनने देंगे। इस खतरे से निपटने के लिए मैंने डेमोग्राफी मिशन शुरू करने की बात कही है। बहुत जल्द ये मिशन अपना काम शुरू करेगा। हम हर घुसपैठियों को देश से बाहर करके ही रहेंगे। ये आरजेडी वाले, ये कांग्रेस वाले, ये लेफ्ट वाले इस कानून का विरोध कर रहे हैं। ये बहुत गुस्से में है और कौन नहीं जानता उनको किस बात का डर है। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রাজীব, জানতে চাইবো যে বাংলায় কিছুক্ষণ পরেই নরেন্দ্র মোদী পা রাখতে চলেছেন এবং আমরা বিগত দিনের ইতিহাস যদি দেখি বা আমরা যদি ক্লিপিংসগুলো একটু মনে করার চেষ্টা করি তাহলে দেখব যে অনুপ্রবেশকারী দুর্নীতি ইস্যু নরেন্দ্র মোদীর মুখে এর আগেও বাংলা সফরে ছিল, কিন্তু অনুপ্রবেশকারী ইস্যু বাংলায় তোলার আগে অনুমান করা হচ্ছে তিনি বিহার থেকে কার্যত বুঝিয়ে দিলেন যে অনুপ্রবেশকারী ইস্যুতে সেটা বাংলা হোক বা বিহার, সরকার নতুন পলিসি নিতে চলেছে। একেবারেই হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন। সৈকত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আজকে বিহারের জনসভা থেকে যে মন্তব্য করেছেন তাতে পরবর্তীতে যখন তিনি পশ্চিমবঙ্গে আসছেন স্পষ্টতই একই কথা বলবেন এবং আরও বেশি চড়া সুরে বলবেন, এ কথা বলা যেতেই পারে। দেখো বিহারে কেন তিনি বললেন এ কথা, তার কারণ বিহারে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মাধ্যমে ভোটার তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এই এসআইআর কেন কি সেটাই কিন্তু তিনি বলছেন হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন। এই জনসংখ্যা বৃদ্ধি যেভাবে হচ্ছে তার মতে যারা বিদেশি অনুপ্রবেশকারী তারা সীমান্তবর্তী এলাকায় বেশি করে বসবাস করছেন, সীমান্তবর্তী এলাকায় চাপ বাড়ছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন বিহারের বিভিন্ন সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেখানে চাপ বাড়ছে এবং ডেমোগ্রাফি পরিবর্তন। আমরা রাজীব নজর রাখবো যে বাংলায় কিছুক্ষণ পরেই তিনি পা দেবেন এবং সরকারি কর্মসূচির পর তিনি রাজনৈতিক কর্মসূচিতে কি বক্তব্য রাখেন আমরা নজর রাখবো। সেখানে অনুপ্রবেশ ইস্যু থাকে কিনা আমরা নজর রাখবো। আপাতত ধন্যবাদ রাজীব। প্রধানমন্ত্রী সফরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, তবে তারই মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আধার কার্ডকেও কিন্তু এবার ভোটার তালিকায় প্রামাণ্য নথি হিসাবে শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে যে অন্তর্বর্তী নির্দেশ, সেখানেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ এই নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও 11টি প্রামাণ্য নথি, অর্থাৎ 11টি প্রামাণ্য নথির কথা এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল। আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা যেতে পারে কি পারে না তা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল। আর সেই জায়গা থেকেই সুপ্রিম কোর্টের তরফ থেকে এবার বলা হলো এই আধার কার্ডকেও কিন্তু এবার ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা যেতে পারে। আর ঠিক এই জায়গা থেকে জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, কি বলেছেন শোনাবো তার বক্তব্য।
27শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সামনে প্রকাশ করেছিলেন যে কিভাবে নির্বাচন কমিশন একই এপিক কার্ডে বহু নাম যোগ করেছে, বহু অন্য প্রদেশের নাম বাংলা কিংবা অন্য প্রদেশে গিয়ে জুড়ে দিয়েছে। তাই এর নামে তারা আবার তুগলকি কাজকর্ম শুরু করে এবং বলে দেয় যে আধার কিংবা ভোটার কার্ড সেগুলো কোনোটাই গ্রাহ্য হবে না। পার্লামেন্টে বিজেপি এই নিয়ে আলোচনা করতে দেয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট তো আছে মানুষের কল্যাণে, মানুষের গণতন্ত্রের অধিকার রক্ষার জন্য। তারা আজকে যে ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন তার জন্য আমরা সবাই সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দিই। জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনলেন। আর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এর আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল, এমনকি সিপিআইএম এর তরফ থেকেও প্রশ্ন করা হয়েছে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনে। সুজন চক্রবর্তী তার বক্তব্য কি, পাল্টা রাহুল সিনহা বিজেপি নেতা কি বলছেন শোনাবো। সুপ্রিম কোর্ট যথাযথ বলেছে আধার কার্ড দেখিয়ে ভোটার লিস্টে নাম তোলা যাবে। আধার কার্ড সরকারের একটা গুরুত্বপূর্ণ কার্ড, সমস্ত ক্ষেত্রে লিঙ্ক করা হচ্ছে আধারকে, কারণ এটা গভর্নমেন্টের নিজস্ব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভোটার কার্ডটাও আবার নির্বাচন কমিশনের নিজস্ব। এনিহাউ এগুলোকে বাদ দিয়ে এসআইআর করার আসল উদ্দেশ্যটা তো ভোটার লিস্টকে আপডেট করা নয়। আসল উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টে মানুষের অধিকারকে কেড়ে নেওয়া। পরিষ্কার হয়ে গেল যে আসলে নির্বাচন কমিশন আরএসএস এর মনোভাব অনুযায়ী চলছে, সাংবিধানিক নিরপেক্ষ মনোভাবে চলছে না। ভুল সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা হচ্ছে তার অবজারভেশন। সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করেছে যে আধার কার্ডকেও মান্যতা দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের আদেশ যেটা সেটা পরিষ্কার যে ইলেকশন কমিশন যেটা করছে সেটাই সুপ্রিম কোর্টের আদেশ, এবং আধার কার্ডের ব্যাপারে বিবেচনা করার কথা ইলেকশন কমিশনকে বলেছে। 25 26-এর দামামা আলিপুরদুয়ার দুর্গাপুরের পর এবার দমদম। আজ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক সভা করবেন, সেই সঙ্গে রাজনৈতিক সভা থেকেও বার্তা দেবেন। বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেট্রোর 3টি লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দমদম সেন্ট্রাল জেলের মাঠে জোড়া সভা, প্রশাসনিক এবং রাজনৈতিক সভা ঘিরে রীতিমতো উত্তেজনা রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। আর এসআইআর ইস্যু জানিয়ে তুমুল বিতর্ক গত কয়েকদিন ধরে, তা নিয়ে বাংলায় আজ মোদীর বার্তা কি থাকে? অনুপ্রবেশ নিয়ে নতুন কোনো বার্তা কি দেবেন মোদী? ইতিমধ্যে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন বিহারে দাঁড়িয়ে, আর তার কিছুক্ষণ পরেই এ রাজ্যে আসছেন। মোদীর সভা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েনও। নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। ফাটা রেকর্ডে সে আগেকার দিনের রেকর্ডে পিন আটকে যেত, একটা জায়গায় সে বারবার একই কথা, আব কি বার, আব কি বার, আব কি বার, আব কি বার, 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। আর যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা। ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। ওরা দেরি করে কাজ করে ভোটের মুখে উদ্বোধন করার নাটক করছে। এখন যেই ভোট আসবে, তিনি গতবারের ভোটের আগে, গত 3টে ভোটের আগেই তিনি বারবার করে এসছেন। শুধু পশ্চিমবঙ্গে নয়, বিহারেও গেছেন। তিনি পেহেলগাঁও ঘটনার পরে পেহেলগাঁও না গিয়ে বিহারে গেছেন নির্বাচনী প্রচারের জন্য। এটা সব আমরা জানি। উনি আসছেন তার নিজের রাজনৈতিক স্বার্থে, সরকারি কাজের অজুহাতে। নজর রাখবো যে খবরের দিকে, আজ 3 মেট্রো রুটের উদ্বোধন করতে শহরে নরেন্দ্র মোদী। একেবারে প্রধানমন্ত্রীর হাত দিয়ে মেট্রো, যে ইস্ট ওয়েস্ট মেট্রোর বর্ধিত অংশ, তার উদ্বোধন হবে কিছুক্ষণ পরেই। এক মেট্রোয় হাওড়া থেকে সেক্টর 5 চলে যাওয়া যাবে। উদ্বোধন এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পথেরও। উদ্বোধনের পরেই আজ সন্ধ্যে থেকেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। রুবি মোড়ের হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেড়েঘাটা, নোয়াপাড়া থেকে জুড়ছে বিমানবন্দরের জয়হিন্দ স্টেশন।
আপনাদের জানিয়ে রাখতে চাইবো একেবারে 3টি রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে একটি রুট আজই খুলে দেওয়া হবে, বাকি 2টি রুট খুলে দেওয়া হবে সোমবার থেকে। ফলে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে আশার আলো দেখছেন শহরবাসী, অর্থাৎ যানজটহীন যাতায়াতে এই মেট্রো রেল, গ্রিন লাইন, ইয়েলো লাইন এগুলোতে অনেকটাই সুবিধা হবে, এমনটাই বলছেন শহরবাসী। খুব ভালো একটা করা হয়েছে, কারণ হচ্ছে কি সেক্টর 5-এ মেনলি যে লোকগুলো ট্রাভেল করে তারা তো আইটিতে চাকরি করে, আর ওইখানে ইনস্টিটিউটগুলো মানে অনেকটাই রয়েছে। তো আগে কি হতো, বাসে লাইনে দাঁড়িয়ে বাসের দিকে যাওয়ার জন্যে আমরা অপেক্ষা করতাম, সে অন টাইমে যাওয়া পসিবল হতো না। বাট মেট্রো খোলা পরে এটা আমার মনে হচ্ছে কি সবার জন্য একটু ভালো হয়েছে। শুরু হয়ে গেলে আমাদের যারা আইটি সেক্টরে কাজ করে এই হাবড়া ময়দান থেকে যারা যায় ওদের জন্য এটা খুব কি বলবো रामबाण इलाज हो जावे, क्योंकि बहुत ज़्यादा टाइम लगता है और अगर कैब बुक करके जाओ तो बहुत ज़्यादा पैसा लगता है। मेट्रो बहुत बढ़िया सुविधा हो जाएगी। প্রচণ্ড খুশি। রাত্রিবেলা আমাদের মানে আমি বিশেষ করে আমি নিজের দিক থেকে বলছি, মেট্রোতে আমার খুব সুবিধা এই কারণে রাত্রিবেলা ধর্মতলা থেকে বাস ধরতে হয়। বাসের চিন্তাটা মানে বাস আর ধরতে হবে না, একদম ডিরেক্ট মেট্রো করে আমি সোজা আমার বাড়ি পৌঁছে যাব। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। হাওড়া ময়দান থেকে সরাসরি মেট্রোতে যাওয়া যাবে সেক্টর 5 পর্যন্ত। এতদিন স্প্ল্যানেড পর্যন্ত যাওয়া যেত, কিন্তু এবার একই ট্রেনে একেবারে চলে যাওয়া যাবে সেক্টর 5-এ। বিশেষ করে হাওড়ার বহু মানুষ যারা সেক্টর 5-এ যারা আইটি সেক্টরে কাজ করেন তাদের পক্ষে এই মেট্রো চলাচলের ফর কিন্তু তাদের অনেকটাই সুবিধা হলো। তার কারণ বাসে কিংবা গাড়িতে বা অন্য কোনোভাবে সড়ক পথে সেক্টর 5-এ যেতে গিয়ে তাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হতো। নির্দিষ্ট সময় অনেক সময় গন্তব্যে পৌঁছতে পারতেন না, তার কারণ রাস্তায় যানজটের জন্য কিন্তু এই সমস্যা হতো। কিন্তু এবার এই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলাচলের ফলে তাদের কিন্তু যথেষ্টই সুবিধা হবে এবং এর ফলে খুশি কিন্তু মেট্রোর যাত্রীরা। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। আর এবার যে কথা বলতেই হচ্ছে, আপনারা জানেন যে গত মে মাসে 29শে মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী আসেন, দিলীপ ঘোষ ছিলেন না। 18ই জুলাই দুর্গাপুরে, সেখানেও কিন্তু প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষকে দেখা যায়নি। আজ অর্থাৎ এই অগাস্টে প্রধানমন্ত্রী যখন বঙ্গে, তখন দিলীপ ঘোষ বেঙ্গালুরুতে। তিনি একটা কথাই বলছেন, দল যেভাবে তাকে ব্যবহার করবে তিনি সেভাবেই কাজ করবেন। তিনি নরেন্দ্র মোদীর ভাষণ আজকে মোবাইল ফোনে শুনবেন। সবকিছু বলার পরেও কোথাও গিয়ে দিলীপ ঘোষের গলায় কিন্তু অভিমানের সুর ঝরে পড়ল। প্রধানমন্ত্রী কি বুঝছেন না বুঝছেন সেটা প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিন। পার্টি এত বড়, বহু কার্যকর্তা আমার মতন আছেন পার্টিতে, হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাদের নিয়ে ভাবে, তাদের যোগ্য কাজ দেয়, সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। পার্টির তো এখন কোনো কাজই নেই, পার্টিতে কোনো প্রোগ্রাম নেই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ, আর আসতেই থাকবেন উনি। তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই, অন্য কাজ যখন দেবে পার্টি সেই কাজে লেগে যাব। এর আগে দিল্লি চলে গেছিলেন, তার আগে খড়গপুর চলে গেছিলেন। আজকে যখন প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন তখন অভিমানী দিলীপ ঘোষ ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন। তিনি বলছেন রবিশঙ্কর প্রসাদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে একটা মিটিং পেন্ডিং ছিল, তিনি সেই মিটিংয়ের ডেট আজকে পেয়েছেন, তাই যাচ্ছেন। প্রশ্ন ছিল আজকেই কেন? আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা শহরে আসছেন, যেখান থেকে দিলীপ ঘোষের বাসভবনের দূরত্ব মেরে কেটে 10 থেকে 12 কিলোমিটার। তা সত্ত্বেও কেন নেই দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ এই প্রশ্নের উত্তরে কার্যত কিছুই বলছেন না, উল্টে তিনি বলছেন প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি মোবাইলে শুনে নেবেন। কোন দিকে ইঙ্গিত করছেন দিলীপ ঘোষ? তিনি কোন পথে হাঁটছেন? তিনি আদৌ 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন? করলে কোন আসনে করবেন? এই যাবতীয় প্রশ্নের উত্তর অধরা রেখেই এই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিলীপ ঘোষ রওনা হয়ে গেলেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, দমদম বিমানবন্দর, কলকাতা। মাননীয় দিলীপ ঘোষ আমাদের লাস্ট যে ওনার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব হচ্ছে সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব। স্বাভাবিকভাবে ওনার বিষয়টি রাষ্ট্রীয় স্তরের নেতারা সিদ্ধান্ত নেবেন, রাজ্য স্তরের নেতাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। রাষ্ট্রীয় স্তরের নেতারা যে ধরনের সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুসারে রাজ্য সিদ্ধান্ত নেবে।
না, এটা খুবই ব্যাপার, একটা দুঃখের ব্যাপার না যে প্রধানমন্ত্রী আসছেন বারবার কিন্তু দিলীপ ঘোষকে বিজেপি ডাকে না। এটা তো দিলীপবাবুর পক্ষে খুব দুঃখের ব্যাপার। ফলে দিলীপবাবু দেখে নিন তার দলের মধ্যে কারা তাকে পাশে থাকে, কারা সম্মান দেয়। সভাপতি ছিলেন, সরিয়ে দিয়েছে, জাতীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে, মেদিনীপুরের সাংসদ সিটিং এমপি সিট বদলে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে। দিলীপবাবু এটা উদাহরণ যে বিজেপির শীর্ষমহলে কী পরিমাণ গোষ্ঠীবাজি আর কাদা ছোঁড়াছড়ি চলছে। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের স্বস্তি, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের তরফে এই স্থগিতাদেশ মিলেছে, আর তারপরেই জয়েন্টের ফল প্রকাশ। জয়েন্টের ফল প্রকাশের বড়সড় জট কেটে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মেডিকেলে ভর্তির জটও কাটল। সুপ্রিম স্বস্তির মধ্যেই ফল প্রকাশ হলো জয়েন্টের। কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশ হবে আজই। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের একটি রায়ে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ আজ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারক কৌশিক চন্দ্র যে নির্দেশ দিয়েছিলেন তাতে আপাতত স্থগিতাদেশ থাকবে। আগামী সোমবার হবে এই মামলার শুনানি। আর এর ফলে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়ায় আপাতত কোনো বাধা রইল না। অনেকেই মনে করছেন এটি রাজ্য সরকারের জন্য বড়সড় স্বস্তি, যদিও মাঝে 2টি দিন আর সোমবারই এই মামলার পরবর্তী শুনানি। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল বোর্ড, অ্যালায়েড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল সে অর্ডার আজকে স্টে হয়ে গেল। স্টেট এখন ইজ ফ্রি টু প্রোনাউন্স দি রেজাল্ট অ্যান্ড টু প্রসিড। জয়েন্ট এন্ট্রান্সে যাদের রেজাল্ট পাবলিশ হয়নি, কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ করে কাউন্সিলিং অ্যাডমিশন সব করতে পারবে ওরা। শতপ্রণোদিত রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্র, কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা বলছেন অবিশ্বাস্য এরকম একটা রায় কলকাতা হাইকোর্ট থেকে আসতে পারে। তো সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে। অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে একেবারে একটা পৈশাচিক নৃত্য করছিল এবং আমাদের ছেলে মেয়েগুলো তাদের অভিভাবকদের একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল। মুখ্যমন্ত্রী দুশ্চিন্তা, সবাই একটা উদ্বিগ্ন ছিলাম। আশা করা যায় জটটা খোলার দিকে যাবে। ডিটেল রায় কি হয়েছে সেটা আমাদের নেতারা, আইনজীবীরা খতিয়ে দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।